বিজেপি একাই 370 আর এনডিএ শরিকেরা সবাই মিলে 30। এই হলো 400 আসন। এই 400 আসনের দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাও আবার সংসদে দাঁড়িয়ে। দেশের মিডিয়ায় সারাদিনের খোরাক জুটে গিয়েছে তাতেই। এমনিতেই সারাদিনে এমন কোনো খবর থাকে না যা 24 ঘন্টা ধরে চালানো যায়। বাধ্য হয়ে এই টিভি চ্যানেলগুলো একই খবর রিপিট 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 করতে থাকে প্রতি ঘন্টায়। হিন্দু মুসলমানের ডিবেট করে সময় কাটাতে হয়। অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়ার সাথে দেশের অবস্থা তুলনা না করে বাধ্য হয়েই প্রায় শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে তুলনা করে চলে। মেরা দেশ মেরা মহান, এইটা প্রমাণ করা। এইসব প্রমাণ করতে হয় টিভি চ্যানেলগুলোকে। তার মধ্যে নরেন্দ্র মোদী যদি কোনো মন্দিরে যান, কিংবা সমুদ্র তটে প্লাস্টিক কুড়োতে যান, কিংবা ধরুন সংসদে কিছু একটা ভাষণ দিয়ে ফেলেন, ব্যাস সারা দিন সেটা নিয়েই খবর, ডিবেট, ব্রেকিং নিউজ চলতে থাকে, চলতেই থাকে। আপনার যতই বিরক্তি লাগুক, ক্রমাগত চলতেই থাকে এই ধরনের খবর। এই ধরুন, এই এখনকার খবরের মূল ট্রেন্ড হচ্ছে সংসদে প্রধানমন্ত্রীর 400 আসনের দাবি। সব চ্যানেলের একই রাত। আজ আমরা সকালের এক্সপেক্টারে খুঁজে নেব প্রধানমন্ত্রীর এই দাবির সত্যতা কতটুকু। প্রধানমন্ত্রীর দাবি সত্যতা তো খুঁজবো, তার আগে দেখে নেব গতকাল পেশ হয়েছে রাজ্য বাজেট। রাজ্য বাজেট পেশ করেছেন স্বাধীন প্রতিমন্ত্রী অর্থ দপ্তরের মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কি ঘোষণা করেছেন আসুন দেখে নিই। 3,66,116 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেটে বলা হয়েছে কেন্দ্রের কাছে বকেয়া 1,18,000 কোটি টাকা। এটা রাজ্য বাজেটে বলা হয়েছে। পুলিশদের মাসিক বেতন 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবারের বাজেটে। 100 দিনের কাজের টাকার পাল্টা চালু হচ্ছে 50 দিনের কাজ। 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে রাজ্য বাজেটে 3,700 কোটি টাকা বরাদ্দ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আবাস প্রকল্পের 1 মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার, এমনটাই ঘোষণা করা হয়েছে বাজেটে। নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদেরও কিন্তু এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। সমুদ্র সাথী প্রকল্পের আওতায় 3 জেলার মৎস্যজীবীদের নির্দিষ্ট সময়ে 5,000 টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে। বাজেট ঘাটতি 7 কোটি টাকা, রাজস্বের 10% হারে বেড়েছে, এমনটাই দাবি করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা 500 টাকা করে বেড়েছে। আর যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন 500 টাকা করে, তারা পাবেন 1,000 টাকা। যারা পেতেন 1,000 টাকা, তারা এখন থেকে পাবেন 1,200 টাকা। রাজ্য পুলিশের কোটা বাড়লো 10%। 60 বছরের পর সিভিক ভলেন্টিয়াররা 5 লক্ষ টাকা করে পাবেন, এমনটা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। রাজ্যে দারিদ্র্যের হার কমেছে এমন দাবি করা হয়েছে রাজ্য বাজেটে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে 57.60% রাজ্যবাসী ছিলেন দারিদ্র্য সীমার নিচে। তৃণমূল সরকার আসার পর 2 কোটির বেশি মানুষ জীবিকা সংস্থান হয়েছে, ফলে দারিদ্র্য সীমার নিচে মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে 8.60%। রাজ্য সরকারি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের মাসে 3,000 টাকা করে বেতন বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে। সমুদ্র সাথী প্রকল্পের আওতায় 3 জেলার মৎস্যজীবীদের নির্দিষ্ট সময়ে 5,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে, এমনটাই বলা হয়েছে। খুব শিগগিরই 5 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হবে, এমনটাই ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে। মোটর ভেহিকেলস এর ক্ষেত্রে লাইফ টাইম ট্যাক্স কম হারে নেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে, দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 6টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর গড়ে তোলা হচ্ছে সারা রাজ্যে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্কিম চালু হয়ে গিয়েছে এবং চালু হতে চলেছে আগামী এপ্রিল মাস থেকে। পথশ্রী 3 প্রকল্পে আনুমানিক 3,868 কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণ এবং প্রায় 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তাকে উন্নততর করা হবে। এই ছিল রাজ্য বাজেটের মোটামুটি এক ঝলক।
কিন্তু আমরা আজকে রাজ্য বাজেটের থেকেও বেশি আলোচনা করব নরেন্দ্র মোদীর 400 আসনের দাবির সত্যতা। 370 আসন বিজেপি পাবে আর বাকি 30টি আসন পাবে এনডিএর শরিকারা, এমনটাই দাবি করেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর শক্তিশালী কোন কোন জায়গায় আর কোন কোন জায়গায় তার দুর্বলতা, সেগুলো কিন্তু আগে বুঝে নিতে হবে সবচেয়ে। প্রথমে আসি নরেন্দ্র মোদীর প্লাস পয়েন্টগুলোতে। নিঃসন্দেহে নরেন্দ্র মোদী একজন তুখোড় বক্তা। দলনেতা হিসেবে তিনি কাউকেই তার সমকক্ষ হতে দেন না, এটাও কিন্তু তার একটা প্লাস পয়েন্ট। অনর্গল মিথ্যে বলে মানুষকে মোহিত করে রাখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন। তার সামনে বসে তিনি যে মিথ্যে বলছেন এটা জেনেও কেউ প্রতিবাদ করার হিম্মতটুকু দেখাতে পারেন না, এটা কিন্তু নরেন্দ্র মোদীর একটা বিরাট প্লাস পয়েন্ট। সমস্ত হিন্দুত্ববাদীরা মোদীর প্রধান শক্তি। দেশে 80% হিন্দুর মধ্যে অন্তত 30% হিন্দুই মনে করেন মোদী কিন্তু হিন্দুদের হালফিলের অবতার। তাই জীবনযাপনে নাভিশ্বাস উঠলেও প্রায় 30-35% মানুষ এখনো মনে করেন মুসলমানেরা একদিন এই দেশের সব কিছু দখল নিয়ে দেশটাকে পাকিস্তান কিংবা বাংলাদেশ বানিয়ে ফেলবে, আর সেখান থেকে রক্ষা করতে পারেন একমাত্র মোদী, এরকম বেশ কিছু মানুষ মনে করেন। এই ভাবনা বা দুর্ভাবনা থেকেই মোদী কিন্তু বিগত দুটো নির্বাচনে উপর্যুপরি জয় পেয়েছেন, আপনারা দেখেছেন সে কথা। তবে এই জয়ের পেছনে বিপুল বিনিয়োগ আছে দেশের বড় বড় শিল্পপতিদের, কারণ তারা জানতেন বা আশ্বাস পেয়েছিলেন যে মোদী ক্ষমতায় থাকলে দেনার দায়ে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করলেও শিল্পপতিদের সব দেনা তিনি মাফ করে দেবেন। মোদী বেকারদের চাকরি কিংবা 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি না রাখলেও শিল্পপতিদের দেওয়া এই গোপন প্রতিশ্রুতি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছেন। 25 লক্ষ টাকা মাফ হয়েছে শিল্পপতিদের, 25 লক্ষ না, 25 লক্ষ কোটি টাকা। স্বভাবতই শিল্পপতিরা যে ফের একবার আরো বড় বিনিয়োগ করে আবার মোদীকে জেতাতে চাইবেন, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়াও রাষ্ট্রযন্ত্রের উপরে মোদীর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। বিভিন্ন এজেন্সি, বিচার ব্যবস্থার একটা বড় অংশ, মিডিয়া, নির্বাচন কমিশনকে অত্যন্ত দক্ষতার সাথে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। এটা মোদীর একটা বড় গুণ। স্বাধীন ভারতে এমন একজনও প্রধানমন্ত্রী আসেননি যিনি মোদীর মতন সমস্ত সংস্থাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখেন। এইসব সম্মিলিত গুণ অথবা দোষ মোদীকে অপার শক্তিশালী করে তুলেছে। তাই মোদী যেমন চান দেশের বিচার তেমনই হয়। মোদী যাকে চান এজেন্সি তাকেই গ্রেফতার করে রাখে। রাজ্য সরকারগুলোকে মোদী অসীম দক্ষতায় প্রায় ভিখারি বানিয়ে ফেলেছেন। এখন রাজ্য সরকারগুলো তাদের হকের টাকা পেতে হলেও মোদীর পায়ের কাছে নতজানু হয়ে হাত পাততে হয়। গোটা দেশের সিস্টেম এখন মোদীর নিয়ন্ত্রণে, পুরো দেশ এখন মোদীময়। এসবই মোদীর প্লাস পয়েন্ট। তার মানে মোদী কি অপ্রতিরোধ্য, আর কখনোই হারানো যাবে না মোদীকে? মোদীকে হারানোর কি কোনো জায়গা নেই? এভাবেই চলবে দেশ, পিছতে পিছতে মাটিতে মিশবে দেশবাসী? কোনো মাইনাস পয়েন্ট কি নেই নরেন্দ্র মোদীর? আলবাত আছে, আলবাত আছে, হাজারবার আছে। সেই মাইনাস পয়েন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 90077789। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। মোদীর প্রথম মাইনাস পয়েন্ট হচ্ছে তিনি অত্যন্ত অহংকারী এবং অত্যন্ত অতি মাত্রায় আত্মবিশ্বাসী। ওভার কনফিডেন্স অনেক বড় বড় রাঘব বোয়ালকে কিন্তু অতীতে ডুবিয়েছে। ইংরেজরাও ভাবতো তাদের সূর্য কোনোদিন নাকি অস্ত যাবে না। হিটলার, মুসোলিনি, স্ট্যালিন থেকে শুরু করে আমাদের হালফিলের বুদ্ধদেব ভট্টাচার্যরাও মনে করতেন তাদের পরাজিত করবার মতন কেউই নেই। কখন যে পায়ের তলার মাটি সরে যায় ক্ষমতার দম্ভে মদমত্ত শাসক তা বুঝতেই পারে না। যারা পশ্চিমবাংলায় থাকেন তারা বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে বিধানসভার ফল প্রকাশের দিন সকালবেলাতেও আপনারা কি বুঝতে পেরেছিলেন বাম শাসনের অবসান ঘটবে? একদম নিশ্চিতভাবে বুকে হাত দিয়ে বলুন।
সকলেই কিন্তু ভেবেছিলেন তৃণমূল বড় আসন পাবে, বড় বিরোধী দল হয়ে আসবে, কিন্তু শাসন ক্ষমতায় থাকবে সেই বামেরাই, এরকমটাই তো ভেবেছিলেন। কিন্তু এভাবেই ঘটে যায় নিঃশব্দ বিপ্লব। মানুষ বদলে দেয় অত্যাচারী দাম্ভিক শাসককে। বদল হবার আগের মুহূর্তেও মানুষ ঘুণাক্ষরেও টের পেতে দেয় না এবার তারা পরিবর্তন চাইছেন। বুঝতে দিলেই শাসক অস্ত্র, শাসকের পাইক বরকন্তাজ তারা সব ছুটে আসবে। তাই নিঃশব্দে সে অপেক্ষা করে, ঠিক সময়ে বদলে দেয়। উত্তরপ্রদেশে বিপুল জয় পেয়েছিল বিজেপি, বিহারে মহারাষ্ট্র ভালো জয় পেয়েছিল, মধ্যপ্রদেশ, আসাম, ত্রিপুরাতেও তাদের রক্ষার মতো কেউ ছিল না। ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ আর দক্ষিণ ভারতে তাদের ডাল গলেনি। কিন্তু লক্ষ্য করে দেখুন, গুজরাট, উত্তরপ্রদেশ আর বিহারে তাদের দু হাত ভরে সমর্থন করেছিল সেখানকার মানুষেরা। দ্বিতীয়বারও ক্ষমতায় পেয়েছিলেন নরেন্দ্র মোদী। দেখুন, পৃথিবীর কেউ 100% ভালো বা 100% খারাপ হয় না। 51% কেউ যদি ভালো হয়, সেই মানুষকেই আমরা ভালো বলে জানি, বুঝি বা চিনি, মান্যতাও দিই। এবার কি উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, গুজরাটে 51% মানুষ মোদিজিকেই মাসিহা ভাবছেন? নাকি যতই মোদির বিকল্প নেই বলে ভারতীয় মিডিয়া প্রচার করুক সারা দিন রাত, সে কথা কি দেশের মানুষ বিশ্বাস করছেন? সম্ভবত না। অ্যান্টি ইনকম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা ধীরে ধীরে কিন্তু মাথা চাড়া দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। রাম মন্দির ইস্যু মাঠে মারা গিয়েছে অনেকটা সেই কারণে। 20% মুসলিম দেশের পক্ষে বেশি বিপজ্জনক, নাকি বেকারত্ব, মূল্যবৃদ্ধি এসবগুলো বেশি বিপজ্জনক, সেটা মোদি ভক্তিতে অন্ধ ভক্তদের মনেও কিন্তু সন্দেহের উদ্রেক শুরু করেছে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই গোপালয়ে। দেশের মানুষ হাতড়াচ্ছে একজন মোদির বিকল্পকে। এই অবস্থায় কেজরিওয়াল বা রাহুল গান্ধী মোদির বিকল্প নন, এটা মানুষ বুঝতে শুরু করেছেন। মোদির চোখে চোখ রেখে কথা বলার লোক এখন সারা দেশে একজনই আছেন। হ্যাঁ, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলে অনেক দুর্নীতিবাজ নেতা আছে, এটা মেনে নিচ্ছি, এটা যেমন ঠিক, তেমনি মোদির মতো প্রশাসন চালানোর অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আর কারুর নেই এদেশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটাও কালির আঁচড় কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি। তাকে দুর্নীতিগ্রস্ত এমন প্রমাণও করা যায়নি, অভিযোগও করা যায়নি। তার দলের লোক খারাপ, তিনি ভালো, এরকমটা কিন্তু অনেক বামপন্থী বিজেপি নেতা, কংগ্রেস নেতারাও মনে করেন। মানে তিনি যে সাম্প্রদায়িক নন, এটা নিঃসন্দেহে বলাই যায়। ইন্ডিয়া জোট যদি ভোট ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মুখ করে লড়াই শুরু করে, আমি বলছি না প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু লড়াইয়ের মুখ করে যদি শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, নিশ্চিতভাবে জানুন মোদির যে মিথ দুদিনে শেষ হয়ে যাবে। যদিও রাহুল গান্ধী তার নিজের পারিবারিক গরিমা, রাজপুত্র সুলভ মনোভাব ছেড়ে বের হয়ে এসে মমতা ব্যানার্জির নেতৃত্ব মেনে নেবেন কিনা, এটাই লাখ টাকার প্রশ্ন। তবে তা যদি মেনে নেন, তাহলে দেশে কিন্তু আরো একটা মিরাকেল ঘটতে চলেছে। আপনি কি মনে করেন এই নিয়ে? কমেন্ট করে লিখে জানান। দেখা হবে রাত 8টায়। এনকে ডিজিটালের আরো একটি অনুষ্ঠান আমরা শুরু করেছি, রাত 8টায় প্রতিদিন এনকে ডিজিটালের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। তবে তার আগে জানিয়ে রাখি, আমরা আমাদের বিজ্ঞাপনও শুরু করেছি। যারা বিজ্ঞাপন দিতে চান, এই যে পাশের যে স্লাইডটি দেখছেন, এই স্লাইডে বিজ্ঞাপন দিতে গেলে প্রতি মাসে খরচ হবে আপনার 500 টাকা। আর যদি ভিডিও বিজ্ঞাপন দিতে চান, তাহলে আপনার প্রতি মাসে খরচ হবে 2000 টাকা। এই সামান্য অর্থের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন আপনার প্রোডাক্ট, আপনার ব্যবসার কথা। নিশ্চয়ই রিটার্ন পাবেন। বহু মানুষ যারা বিজ্ঞাপন দিয়েছেন, তারা প্রত্যেকেই ফোন করে বলছেন তারা রিটার্ন পাচ্ছেন। আপনিও পেতে পারেন। ফোন করুন আমাকে 9830075869 নাম্বারে। আবার বলছি 9830075869 নাম্বারে আপনি ফোন করুন। আমি আপনাদের সাথে ফোনে কথা বলবো, বলে দেব বিজ্ঞাপন পদ্ধতিতে কিভাবে আপনারা দেবেন। আর যারা আমাদের 100 টাকার সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, যারা প্রতি মাসে 100, 200, 500, কেউ 5000 এই যে সাবস্ক্রিপশন নিয়ে এসে দাঁড়াচ্ছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলি। আর যারা এখনো দাঁড়াতে চান, তারাও এই নাম্বারে ফোন করুন 9830075869 নাম্বারে। আর সরাসরি ইউপিআইও করে দিতে পারেন এই নাম্বারটিতে, 9830075869 এই নাম্বারটিতে সরাসরি ইউপিআইও করে দিতে পারেন। আজকের এই বেলার এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে আজ রাত 8টায় সান্ধ্য এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টরে। নমস্কার।